এই হচ্ছে খাবার, চিংড়ে পোকা। এই যে একটা অদ্ভুত জিনিস আমি কোনোদিন দেখিনি, এটা খায় কিন্তু এরকম ভাবে সমুদ্র থেকে তুলে, এটা আমার কাছে কিন্তু প্রথম অভিজ্ঞতা। ভিডিও চলছে তাই ভিডিওতে উঠে যাচ্ছে। সত্যি কথা বলতে কয়েক মুহূর্তের জন্য ব্লগ করতে এসেছি, এটা মাথা থেকে বেরিয়ে গেছিল। কথা বলতে থাকছি তো ওদিকে কিন্তু মাছ উড়ে যাচ্ছে, একটার পর একটা উড়ে যাচ্ছে মাছ। কি করার। এই মুহূর্তে আমি মৌসুমী আইল্যান্ডে, এই দেখতে পাচ্ছেন এই মৌসুমী আইল্যান্ডের সমুদ্র বিচ। আপনাদের একটা কথা বলে রাখি, পুরো মৌসুমী আইল্যান্ডে, আপনারা মৌসুমী আইল্যান্ডের প্রচুর ভিডিও দেখেছেন, কিন্তু মৌসুমী আইল্যান্ডে যদি ভালো বিচ চান, আমি যে ক্যাম্পে এসেছি বা আমার ক্যাম্পের আশেপাশে যে কটা ক্যাম্প আছে, সেই বিচটা কিন্তু অসাধারণ। একমাত্র এইখানেই যে বিচ, সেখানে আপনি দেখছেন পুরো বালি, বড় সি বিচ। আমরা মৌসুমী আইল্যান্ডে প্রচুর এনজয় করছি, প্রচুর খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মাছ ধরা, মানে জেলেরা মাছ ধরেছে সেই মাছ আমরা হাতে করে দেখেছি, সেই মাছ কিনেছি, সেই মাছ খেয়েছি, প্লাস এখানে খাওয়া দাওয়া, এখানে যারা মানুষজন আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। মানে এখানকার পরিস্থিতি এই মুহূর্তে, যেহেতু বর্ষাকাল চলছে, এটা মানে আজকে হচ্ছে জুলাইয়ের 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখে দাঁড়িয়ে ভরা বর্ষাতে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, কি অবস্থা এই মুহূর্তে এখানকার মানুষের। কারণ এখানকার ম্যাক্সিমাম লোকেরই যেটা হচ্ছে এই সমুদ্রে মাছ ধরে ওদের জীবিকা চলে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, বড় বড় লগার মেশিন এখানে চলে এসছে, বড় বড় লগার মেশিন, প্রচুর কাজ হচ্ছে, বাঁধ তৈরি হচ্ছে। কিন্তু বাঁধ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে ঝড়ে তাণ্ডবে, আবার শুনছি নাকি 2 মাসের মধ্যে, মানে ভাদ্র মাসে নাকি মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই সমস্তগুলি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। তো চলুন একদম শুরু থেকে, মানে আমাদের এই জার্নির শুরু থেকে শুরু করা যাক, সঙ্গে থাকুন। আজকে কথা হচ্ছে যারা আগে পৌঁছবে তারা চা খাবে, আর যে দেরিতে আসবে চা খাওয়াবে। আজকে আগে চলে এসছি, আজকে আগে এসে এই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে অদ্ভুত। আমরা এখানে এসে ঢালাই ব্রিজে মিট করলাম শুভদীপ, অনেকদিন পরে সচিদা, গরম গরম চা চলে এলো। শুভদীপ অনেকদিন ধরে বলছিল তোমাদের সঙ্গে যাব, তো এটাই ওকে প্রথম বললাম চল। প্রত্যেকটা লোকই মৌসুমী আইল্যান্ডে আপনার ট্রেনে করেই যায়, কিছু কিছু লোক আছে যারা গাড়িতে করে যায়, গাড়িতে কিন্তু একটু সময় বেশি লাগে, ট্রেনে করেই যায়। যারা জানেন তারা তো জানেন, তাদেরকে কোনো কিছু বলার নেই। যদি আপনারা মৌসুমী আইল্যান্ডে যান তাহলে আপনাদেরকে শিয়ালদা থেকে নামখানা লোকালে যেতে হবে। নামখানা স্টেশন থেকে নেমেই যে টোটো অটো আছে সেইটাতে উঠবেন না, কারণ ওখানে একটু বেশি বলে। জাস্ট ওখান থেকে বেরিয়ে যাবেন, 2 থেকে 3 মিনিট হাঁটলেই মেন রোডে পড়বেন। স্টেশন থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিট আপনারা বাইরে চলে আসবেন মেন রোডে। ওইখানে গেলে প্রচুর গাড়ি পাবেন, যেখান থেকে অনেক সস্তা হবে। আপনারা যদি মৌসুমী আইল্যান্ডের জন্য যান, আপনাদেরকে 3খানা ফেরিঘাট আছে, তার মধ্যে যে কোনো একটা ফেরিঘাটে আপনাদেরকে যেতে হবে, সেটা ক্রস করতে হবে। এই ফেরিঘাটে যাওয়ার জন্য আপনাদের খরচা পড়বে, ওই ধরুন যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে আলাদা কথা, যদি গাড়ি রিজার্ভ না করেন, যদি শাটেলে যান, শাটেলে গেলে তাহলে আপনার ওই মাথা পিছু 70, 60, 80 যখন যেরকম পারে সেরকমভাবেই ব্যাপারটা চলে। এই রাস্তায় যারা গাড়ি নিয়ে আসবেন, যেদিকেই যান আমতলা অবধি, এখন কিন্তু রাস্তায় কোনো পরিষেবার ক্ষেত্রে খুব খারাপ। মানে ওয়ান ওয়ে রুটে উল্টো দিক থেকে সমানে আপনার গাড়ি আসছে, আপনাকে কিন্তু খুব সাবধানে ড্রাইভ করতে হবে। ক্যামেরাটা অন রাখলে বুঝতে পারতেন যে সমানেই উল্টো দিক থেকে গাড়ি আসছে, এবং কেউ কোনো নিয়ম মানছে না, খুব সাবধান। এই বাঁদিকে চলে যাচ্ছে আপনার পদ্মপুকুর, বাড়ি আমরা এই এটা পদ্মপুকুর, আর আমরা এই দিক থেকে চলে যাচ্ছি সোজা যাচ্ছি আমতলার দিকে। এটা আপনার ধোপাগাছি, তারপরে জুলপিয়া, এগুলো ক্রস করে আমরা চলে যাব আমতলা। আমতলা থেকে বাঁদিক নেব। এই যে সচিদা, তীর্থঙ্করদা ম্যাগি খাচ্ছে। ম্যাগিটা কিরম করে দেবো? ভালো। লুচি আর আলুর দম খাচ্ছি আমরা। লুচিটা সত্যি খুব অসাধারণ হয়েছে, তার সাথে আলুর দমটা তো কোনো কথাই হবে না, দারুণ। কুস্তি থানা পেরিয়ে রাস্তাটা খানিকটা গিয়ে দুভাগ হয়ে গেছে, একটা বাঁদিকে একটা ডান দিকে। ডান দিকের রাস্তাটা ধরবেন আপনারা। দূরের আকাশ দেখলে ভয় লাগছে,
একদম কালো হয়ে রয়েছে, আবার রোদ্দুর, আবার কখনো একটুখানি মানে ছায়া পড়ে যাচ্ছে, কিন্তু দূরের দিকে মাঝে মধ্যে যেমন এক্সট্রিম দূর নজরে আসছে। দেখুন আকাশটা খালি, বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করলো। এখনো অব্দি কাঁচে মোটামুটি গোনা যাচ্ছে ক ফোঁটা, না? হ্যাঁ, গোনা যাচ্ছে। এরপর হয়তো ওইটা বলতে হবে আজ ঝড়ো ঝড়ো বরিশন বাদল দিনে। এখন আমরা নামখানা এসে পৌঁছাইনি, নামখানা এখনো প্রায় 25 কিলোমিটার মতন বাকি আছে। দেখি, দেখা যাক কি পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায়। মৌসুমী আইল্যান্ডে গিয়ে পৌঁছোই না মৌসুমী আইল্যান্ডের আগে থেকে ফিরে আসি, সেটা এখনো বলতে পারছি না। পরিস্থিতি বুঝে সব কিছুই হবে। সঙ্গে থাকুন, দেখি। আরো অন্ধকার হয়ে আসছে। আমরা এই এখন কাকদ্বীপ বাজার পেরোচ্ছি। কাকদ্বীপে কিন্তু একদম বৃষ্টি নেই। ভাবে মৌসুমীতে ওরা ফোন করেছিল এক্ষুনি, দেখেছেন? এইভাবে সব এরা মৌসুমী থেকে এক্ষুনি ফোন করেছিল, মানে ইয়েতে ক্যাম্প থেকে, ওখানে বৃষ্টি হয়নি সকাল থেকে এখনো। এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড ক্রস করছি আমরা। বললো আমরা কোথায় দেরি 10 মাইল থেকে দেরি আছে। এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ মৌসুমীর সব ভিডিওতে আপনারা পাবেন। এই দেখুন এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। নদী একদম শান্ত, কোনো অসুবিধা নেই আশা করছি। এই দেখুন এই ব্রিজটা আমরা ক্রস করব। ওই দিক থেকে কোথাও দিয়ে গিয়ে আপনার ওই আমরা যে ফেরি পার করবো সেরকম কিছু। এই হাতানিয়া দোয়ানিয়া নদী পেরোলে টোল। দাদা ফাস্ট্যাগ হয় না? কেন ফাস্ট্যাগ হয় না? আচ্ছা, কত 40। নিন দাদা, এখানে কিন্তু ফাস্ট্যাগ হয় না। ফাস্ট্যাগ লাগানো আছে, হওয়া উচিত, হয় না, ক্যাশ টাকা দিতে হয়, মাথায় রাখবেন। এবার এই 10 মাইল ব্রিজ, এই 10 মাইল ব্রিজ থেকে আমরা ডান দিকে যাবো। গাড়ি স্লো করো। এটা 10 মাইল ব্রিজ থেকে এই এটা সোজা চলে যাচ্ছে বকখালি, আর আপনাদের এই ডান দিকে যেতে হবে। এই দেখুন এই রাস্তাটা পাতিবুনিয়া ঘাটের দিকে চলে যাচ্ছে। আমরা পাতিবুনিয়া ঘাট পার হয়ে যাব। আপনারা আরও যে ঘাট আছে, উজ্জাইতির ঘাট বা বাগডাঙ্গার ঘাট হয়ে যেতে পারেন। বাগডাঙ্গার ঘাটে যেরকম গাড়ি গ্যারেজের সম্ভবত গাড়ি গ্যারেজের জায়গা নেই, কিন্তু পাতিবুনিয়াতে আর উজ্জাইতের ঘাটে গাড়ি পার্কিং করতে পারবেন। এই খেয়া ঘাট অবধি যেতে এই জায়গাটা দুর্দান্ত। দেখুন এখানে বাগদা চিংড়ি চাষ হয়। এটা আমি এই কারণে বলছি, যখন গতবার এসেছিলাম তখন ট্রেনে এসেছিলাম, আর ওখানে যে টোটোতে করে এসেছিলাম তারাই বলেছিল। এই দেখুন কানায় কানায় জল। হ্যাঁ, বাপরে জল দেখেছেন সুচিদা? এই আমরা পাতিবুনিয়া ঘাটের এখানে সে গাড়ি পার্ক করলাম। এই যে আমাদের গাড়ি, এটা হচ্ছে বাপিদার গ্যারেজ। কথা বলে নিলাম, বাপিদার গ্যারেজ। এখানে গাড়ি রেখেছি। এখানে যা প্রবলেম একটা, সেটা হচ্ছে ওপেন, মানে শেড টেড কিছু নেই, কারোরই সেভাবে কোনো শেড কিছু নেই। তো এখানে গাড়ি রেখে আমরা এবারে পাতিবুনিয়াতে, মানে পাতিবুনিয়া ঘাট থেকে ওপারে যাবো ফেরিতে করে। এখানে কিন্তু আজকে দুর্ধর্ষ ওয়েদার, এখনও অবধি ওয়েদার খুব ভালো, মানে একদম রোদ, সেটা দেখতেই পাচ্ছেন, মানে ঝলমলে রোদ। কিন্তু শুনছি কলকাতায় মুষলধারে নাকি বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে সামনে পাতিবুনিয়া ঘাট। প্রচুর টোটো অটো আছে। যারা নামখানা থেকে আসবেন তারা ডিরেক্ট এইখানে বললে, পাতিবুনিয়া ঘাট বললে আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে। এই দেখুন এই হচ্ছে চিনাই নদী। দেখছি এই সমস্ত পারাপারের একদম টইটুম্বুর জল। এই দেখুন এইটাতে যাবো আমরা। তো আমরা এই বাঁ দিকের নৌকাটাতে যাব।
দেখুন এইভাবে বাইক পারাপার করা হয় এখানে। এইভাবে নিত্য যাতায়াত চলে। দেখুন কীভাবে বাইক পারাপার হয়, এই দেখুন এইভাবেই রেগুলার বেসিস যাতায়াত চলে। এইটা একটা ব্রিজ যদি হয়ে যায় তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। সচিদা দারুণ জায়গায় বসে গেছে। সচিদা কেমন লাগছে? ব্যাস ব্যাস, তীর্থঙ্কর দা কেমন লাগছে? দারুণ লাগছে। নদীর উপর দিয়ে বুঝতে পারছেন, ছাতাটাও নিয়েছি যদি বৃষ্টি। তীর্থঙ্কর দা প্রথম মৌসুমী যাচ্ছে। হ্যাঁ, আমি এই প্রথম যাচ্ছি। এখানে একটা দ্বীপ, কিন্তু এখানকার মানুষদের বক্তব্য, এখানে যারা মাঝি মাল্লার আছেন তারা অবধি বলছেন এখানে একটা ব্রিজ হওয়া দরকার। তাহলে সাধারণ মানুষের এই বৃষ্টির দিনে রুগী নিয়ে আসা যাওয়া খুব অসুবিধে। দুর্দান্ত ফিলিংস, দুর্দান্ত, যাকে বলে দুর্দান্ত। মানে আমরা ভাবছিলাম বর্ষাকালে আসবো না, এরকম একটা আমাদের মনের মধ্যে ছিলাম। তো লাস্ট অফ অল আমরা চলে এলাম। মানে হেভি ফিলিংস একটা, মানে অন্য সময় শীতকালে মানে নৌকো গতি যেমন থাকে তার থেকে কিন্তু নৌকোর গতি একটু আলাদা, অবশ্যই একটু আলাদা, কিন্তু বেশ ভালো লাগছে। দারুণ লাগছে, কারণ সাধারণত এই ধরনের নৌকায় করে তো প্রথমে যাতায়াত করা হয় না। এককালে করতাম যখন সরকারি যেতাম ছোটোবেলায়, তারপর ক্যানিং ব্রিজ হওয়ার পর আর হয়নি। এই মৌসুমে এসে এই অভিজ্ঞতাটা আবার ফিরে পেয়ে নিজেকে খুব ভালো লাগছে। নৌকো পাড়ে ভিড়ছে একদম পুরো, এখন পিক জোয়ার, এখনো 2-2.5 ঘন্টা জোয়ার আছে। যারা বর্ষাকালে আসবেন তারা কিন্তু মানে দুর্দান্ত দুর্দান্ত পাবেন। একটু রিস্ক নিয়ে আসতে হবে, কিন্তু দুর্দান্ত। বর্ষাকালে না এলে কিন্তু এই ফিলিংসটা পাবেন না। দেখুন খালি, আবারও বলছি, ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে জানি না, কিন্তু যদি বুঝতে পারেন দেখুন এই দিকটা পুরোপুরি ম্যানগ্রোভ। আগে যখন এসেছিলাম তখন ভাটা ছিল, তখন এগুলো পুরো মাটি দেখা যাচ্ছিল। কেমন লাগছে নৌকা চালাতে? খুব কষ্টের ব্যাপার। মৌসুমী আইল্যান্ডে চলে এলাম। এইখানে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে টাইমের নৌকো, যেটা মানে টাইমে যে নৌকাটা ছাড়ে সেটা 5 টাকা করে ভাড়া। আর আমরা যে টাইমে এসেছি সেই টাইমে অ্যাকচুয়ালি নৌকা ছাড়া ব্যাপার ছিল না। আমরা দেখলেন কয়েকজন মাত্র এসেছি, ওই জন্য 10 টাকা। তো এটা ঠিক আছে, 5 টাকা 10 টাকার ব্যাপার, ঠিক আছে। তো 10 টাকা করে আমাদের লাগলো। এবার আমরা এখান থেকে টোটো নেবো। আমাদের যে মানে ক্যাম্প, সেই ক্যাম্পের নাম বললেই ওখানে আমাদের পৌঁছে দেবে। তো চলুন, এই আমরা টোটো নিয়ে নিয়েছি। আমাদের টোটাল যেহেতু পুরো গাড়িটা নিয়েছি তাই জন্য আমাদের 125 টাকা, খুবই রিজনেবল। 4 জনে 125 টাকা দিয়ে এই টোটো আমরা নিয়েছি। আমরা যাচ্ছি এবার আমাদের ক্যাম্পের দিকে। এটা ওই আপনার মিনিট 15-20 মতন লাগবে আমাদের শুকতারা বিচ ক্যাম্পে পৌঁছতে। এইটা হচ্ছে রাস্তা, একদম গ্রাম, দুর্দান্ত। আমি এখানে এসে খুব নস্টালজিক ফিল করছি, কারণ আমার মামার বাড়ির আত্মীয়রাও সুন্দরবনের ওদিকে থাকে, ঝড়খালিতে। ফলে তো এখানে যখন আবার এলাম আমি নস্টালজিক হয়ে পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যদিও মৌসুমীতে আমার প্রথমবার, ওই স্মৃতিগুলোকে বড় রিলেট করে ফেলছি আর কি। প্রচুর চতুর্দিকে জমিতে জল জমে গেছে। আসল কথা এটা হয়, এটা তো একটা ছোট্ট দ্বীপ। প্রত্যেক বছর প্রচুর ক্ষয়ক্ষতি হয়, আবার তারা গড়ে তোলে, আবার বর্ষায় ভাঙে, আবার গড়ে তোলে। কে বলে মৌসুমীর সমুদ্রে ঢেউ নেই? বর্ষায় আসুন, দেখবেন মৌসুমীর সমুদ্রের ঢেউ কি। এই বীজটা কিন্তু পুরো বালির বীজ, আপনাদেরকে নেমে দেখাবো। সবে আমরা আসছি, এখন আমরা ক্যাম্পে ঢুকিনি।
ক্যাম্পে ঢোকার পরে তারপরে বিচে আমরা আসবো, আপনাদের সমস্ত কিছু দেখাবো। দেখুন সমুদ্র, আর এই দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না, জম্বুদ্বীপ, একদম পরিষ্কার জম্বুদ্বীপ দেখা যাচ্ছে এদিকটা, এটা হচ্ছে জম্বুদ্বীপ, এইটা হচ্ছে গঙ্গাসাগর। যারা বলেন মৌসুমী সমুদ্রে ঢেউ নেই, দেখুন দেখুন এর আগে কি আরো মারাত্মক অবস্থা ছিল? আরো মারাত্মক অবস্থা, এখান থেকে মারাত্মক অবস্থা কি অবস্থা হচ্ছে, এটা পুরো গেলে আর বুঝতে পারে পরিস্থিতি কি। আচ্ছা, ওই দিকটা তো ভেঙেছে শুনছি প্রচুর। হ্যাঁ, মানে ভয়ঙ্কর হয়ে গেছে, আমাদের এখানে থাকতে বড় ভয় লাগছে, এত পরিস্থিতি এখানে। আচ্ছা, এখানে যে পরিস্থিতি, মানে এখন দুদিন হলো একটু শান্ত হয়েছে নাকি? হ্যাঁ দুদিন, মানে জলটা তো নিচের দিকে চলে গেছে, এখানে মানে শান্ত মতো আছে। আর তোমার এই যে যেটা শুকতারা ক্যাম্প, এটা ঠিক আছে? হ্যাঁ, সুপারা ক্যাম্পে এইটাতে কোনো ক্ষতি হয়নি তো? এটাই ক্ষতি হয়নি। মানে আর কি আগামী দিনে ক্ষতি হওয়ার চান্স আছে এর মধ্যে? ফুল আগামী দিনে ফুল, মানে গাড়িঘর থাকবে নাকি আমরা বহু চিন্তা। কতদিনের মধ্যে সেটা হতে পারে বলছে? মানে আর দেখা যাবে এটা আষাঢ় মাস চলছে, শ্রাবণ ভাদ্র 2 মাসের ভিতরে আমাদের হয়তো চিন্তাধারা খারাপ হয়ে যেতে পারে। তো চলুন আমরা একটুখানি ক্যাম্পে যাই, গিয়ে একটুখানি হ্যাঁ, ফ্রেশ হই, অনেক গরমের মধ্যে এলাম, ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। যা যা আছে সবার সঙ্গে, এখানে পাড়ার লোকজনের সঙ্গে প্রচুর আড্ডা মারবো, সবার সঙ্গে কথা বলবো, গল্প করবো। তুমি ক্যাম্পের নাম কি? আচ্ছা, এর নাম হচ্ছে সিদ্ধেশ্বর, ও আমাদের কিনতে এসছে। তো চলুন ক্যাম্পে যাই আমরা। যে ক্যাম্পে আমাদের যাবার কথা, আমরা সেই ক্যাম্পে আলটিমেটলি এসে পৌঁছলাম। খুব ক্লান্ত লাগছে, পুরোটা টোটো এলো না, অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসেছি। আমরা দেখাবো আপনাদের মৌসুমী আইল্যান্ডের পুরোটা। এখন ক্যাম্পে ঢুকছি, সেই ক্যাম্পটা আপনারা দেখুন। এই দেখুন এই ক্যাম্প, আর এই হচ্ছে সমুদ্র, এই সমুদ্র। চলুন ক্যাম্পের মধ্যে যাই আগে। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে নামছি, দেখুন। আর এই সিঁড়ি দিয়ে নামা, এই ক্যাম্প। দেখি আমাদের কোন ঘরটা ওরা দিচ্ছে, কোন ঘরে? ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে। আচ্ছা, এই হচ্ছে বসার জায়গা, এই যে ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। ডাবের জলের মতন ওয়েলকাম ড্রিঙ্কস আর কিছুতেই হয় না। এদিকে সচিদা, অনেক ধন্যবাদ। এই এত গরমে আসার পর এটা একটা আলাদা রিফ্রেশমেন্ট। কি ফাটাফাটি লাগছে, শরীর জুড়িয়ে যাচ্ছে। ডাবের জল যেমন, এটা তো আর কোনো রিভিউ দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সত্যি কথা বলতে আসার পরে এটা বিশাল কাজে লাগলো, বিশাল মানে বিশাল কাজে লাগলো। আর ডাবের জলটা মিষ্টিও আছে। মৌসুমী আইল্যান্ডে 80,000 লোকের বাস, আমি আস্তে আস্তে শুনছিলাম। ভগবানের কাছে এইটাই কামনা করি, যাতে আইল্যান্ডটা ভালো থাকুক, বেঁচে থাকুক, আর এখানে যারা থাকেন তারাও খুব খুব ভালো থাকুক। সত্যিই মানে এটা খুব একটা ব্যাপার যে এরকম একটা পরিবেশের মধ্যে ওনারা যেভাবে লড়াই করে চলেছেন, প্রতি বছর ভাঙছে, প্রতি বছর ওনারা ঘুরছেন। এই রুমগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে, তো এই রুমটা আপনাদের দেখাই প্রথমে। এই হচ্ছে রুম, রুমের মধ্যে একটা টেবিল দেওয়া আছে, ছোটোখাটোর মধ্যে ভালো, বেশ একটা বেশ বড় সাইজের খাট আছে, 3 জন অনায়াসে এখানে শোয়া যায়। এসি আছে, একটা ফ্যান আছে, আর এই বাথরুম। একটা বেসিন, কোমোড, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার বা জেট স্প্রে, এমনি শাওয়ার। এই হচ্ছে খাবার, ভাত, লেবু, লঙ্কা, শসা, পেঁয়াজ, ঝুরি ঝুরি আলু ভাজা, মুগের ডাল, এটা সম্ভবত আলু পটলের তরকারি, চিংড়ির মালাইকারি, একটা পমফ্রেট ওই মাখা মাখা করে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আমি যদি খুব ভুল না বলি, পুরো মৌসুমীর মধ্যে মনে হয় দই মিষ্টি আর কেউ দেয় না। না, দই মিষ্টি কিন্তু শুকতারা ছাড়া আর কারোর কাছে আপনারা পাবেন না। বলছি এই যে খাবার দিলি, ঠিক আছে, মানে আমরা ইউটিউব করছি বলেই কি এই খাবার না, যারা আসবে তারা সবাই এই খাবারই পাবে? কারণ যারা এই ভিডিও দেখবে তারা কিন্তু এই খাবারটাই চাইবে সবার জন্য। সবার জন্য একটা জিনিস চেঞ্জ হতে পারে, পমফ্রেট যদি না পাই কাতলা, পমফ্রেট না পেলে কাতলা, ওরা মানে মাছ পেলে না পেলে তার উপর ডিপেন্ড করছে। বাদ বাকি যা যা এখানে আছে সেগুলো সব সেম পাবে, তাই তো? ডাল দিয়ে শুরু করছি,
ডালটা মাস্ট, মানে মাছ মাংস যাই আপনারা খান আর যা কিছুই করেন, ডাল ইজ মাস্ট। ডাল আর এই সঙ্গে ঝুরো ঝুরো আলু ভাজা। কে রান্না করেছে রে? দেবাশিস নিজে রান্না করে? সে কি রে? দেবাশিস মানে হচ্ছে এই ক্যাম্পের যে ওনার, সেই রান্না করেছে আলু পটলের তরকারি। দেখি দেখি পটলের টেস্টটা কেমন। খুব ভালো, পটলটা খুব ভালো। মানে তরকারি করার আগে পটলটাকে বেশ ভালো করে ভেজেছে, সেটা বোঝা যাচ্ছে, যার জন্য টেস্টটা কিন্তু খুব ভালো। এই হচ্ছে পমফ্রেট। পমফ্রেটটা কিন্তু বেশ ঠিকঠাকই সাইজ, মানে খুব বড় না খুব ছোট নয়। খেয়ে আপনাদের বলছি, এইটা এখানে কিন্তু মানে একদম মানে কি বলবো, টাটকা পমফ্রেট মাছে কিন্তু টেস্ট আমাদের ওখানে যেটা পাই তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট। অসাধারণ অসাধারণ। এটাকে, এই চিংড়িটাকে ওরা বলছে ভ্যানামি চিংড়ি। গলদা না পাওয়া গেলে ভ্যানামি দেয়। চিংড়িটা খেয়ে আপনাদের বলছি কেমন টেস্ট। পরে দেখা আরো আগে দেখালে চান্স পাস পাওয়া যেত। ফাটাবাড়ি খুব ভালো রে বাবু, খুব ভালো চিংড়িটা, অসাধারণ। দেখুন, আমি এই চিংড়িটা আগে খাইনি। গলদা বা বাগদা সেটা তো খেয়েছি, কিন্তু কি ভেনামি না কি বলছে, এই চিংড়িটা কিন্তু আগে খাইনি। ভালো। শুনুন, চিরকাল আমার নামে বদনাম হয়। এই দেখুন খাওয়া, এই দেখুন, এই দেখুন ব্যাপারটা আর কিছুই না। ও তীর্থঙ্করদা যায় বলে রসগোল্লা, দই, কিরম আমি মাছে বুঝতে আপনাকে পারছেন? খালি তীর্থঙ্করদার খাওয়া। তীর্থঙ্করদা ওখানে বসে রসগোল্লা দিয়ে সব মেরে দিচ্ছে। আমি খাইনি, জিজ্ঞেস ঠিক আছে? করুন। আমি ও রসগোল্লাটা তোকে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রসগোল্লাটা আমাকে দিয়েছে। আমি ওখানে বসে খাইনি। মেরে কারণ দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি বরাবরই মিষ্টি, আমি খাওয়া দাওয়ার পরে খেতে পছন্দ যত করি। দোষ নন্দ ঘোষ। দই কিন্তু আপনি মৌসুমী আইল্যান্ডের, আমার যতদূর ধারণা বা আমি যতটা শুনেছি, আপনি অন্য কোনো ক্যাম্পে খাওয়া দাওয়ার পরে কিন্তু দইটা পাবেন না, যেটা কিন্তু এই ক্যাম্প এটা প্রোভাইড করে। দই তো দিয়েছে, কিন্তু খেয়ে কেমন সেটা বলি। ভালো, ঘাটনাটা থেকে বুঝতে পারছেন কিরম ভালো ভালো ভালো। কিরম এনজয় করছে ঘাটনাটা থেকে। খুবই ভালো। তাকিয়ে দেখুন আপনারা। চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা খেলাম, অসাধারণ। এই যে চিংড়িটা পমফ্রেট যেটা পমফ্রেট দিয়েছে, দিয়েছে, চিংড়িটা হার মানিয়ে দিয়েছে। খুব ফ্রেশ, দুর্দান্ত দুর্দান্ত। দেখুন, মৌসুমী আইল্যান্ডে বলে লোকে চান করা যায় না, এই ঢেউ দেখুন, অসাধারণ ঢেউ। এই ঢেউয়ে মানে পুরো বালি, দিগন্ত বিস্তৃত সমুদ্র। অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ, মাইন্ড ব্লোয়িং। কি কি লাগছে? মাছ পেয়েছেন ভাই, মাছ পেয়েছেন? মাছ পাওয়া গেছে। এই যে এই যে দেখুন শঙ্কর মাছ, শঙ্কর মাছের চাবুক, সেই শঙ্কর মাছ এই দেখুন, এবং এই মাত্র ধরে আনলো। দারুণ খেতে, একদম মাংসের মতো রান্না করে খাওয়া যায়। এর এখন ভীষণ ডিমান্ড। দারুণ দারুণ। আর কি মাছ পেলেন দাদা? এই যে একদম জ্যান্ত সমুদ্রের সমস্ত মাছ। চিংড়ি আছে, এই যে কাঁকড়া আছে, এই যে কাঁকড়া আছে, কাঁকড়া। বাহ বাহ। কখন বেরিয়েছিলে? আমাদের তো শুনলাম নাকি পারমিশন দিচ্ছে না, তোমরা বেরিয়েছে না, এখন পারমিশন হয়ে গেছে। আরো মাছ আছে, দেখাচ্ছি আপনাদের। বাহ, দেখুন, চাবড়া চিংড়ি, চাবড়া এর চিংড়ি। বিশাল ডিমান্ড। তুমি কি মাছ কিনবে এখান থেকে কিছু দাদার থেকে? না কিনে কিনে যদি ও করে দেবে, কিনে করলে হ্যাঁ, কেন করে দেবে না? করে চাবড়া দেবে তো। চিংড়ি বড়া করে দেবে, যা তুমি জিজ্ঞেস যা বলবে তাই কিন করে দেবে, যা বলবে তাই করে দেবে। হ্যাঁ। হ্যাঁ, তোরা গেছিস মাছ ধরতে কোনোদিন? ঠিক আছে, ধ্যাৎ, মিথ্যে কথা। কি? আচ্ছা, এটা কি যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। চিংড়ে পোকা। এই দেখুন, একটা অদ্ভুত জিনিস, আমি কোনোদিন দেখিনি। এটা খায়, এটাকে বলছে অনেকে খায়। এটা নাচ, এটাকে কামড়ে দিলে মারাত্মক অবস্থা। আমি কোনোদিন এই জিনিসটা দেখিনি। দারুণ জিনিস, এটা সত্যি কথা। বাজারে শঙ্কর মাছ প্রচুর দেখেছি, কিন্তু এরকম ভাবে সমুদ্র থেকে তুলে এইভাবে শঙ্কর মাছ হাতে নিয়ে, এটা আমার কাছে কিন্তু প্রথম অভিজ্ঞতা। দুর্দান্ত দুর্দান্ত। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। যাচ্ছি, একটু মাছ কিনবো আমরা। ভোলা মাছ, চিংড়ি মাছ, যে সমস্ত সব উঠেছে নিয়ে গেল ওইদিকে। তীর্থঙ্কর ধরে চাবড়া চিংড়ির বড়া খাবে, ঠিক আছে? আর আমি বলেছি যে ভোলা মাছ কিনবো কয়েকটা। সন্ধ্যেবেলা
ওরা তো ওদের যা প্যাকেজে আছে দেবে, চিকেন পকোড়া হোক ভেজ পকোড়া হোক যা দেবে দেবে। আমরা চাপড়া চিংড়ি পকোড়া এগুলো একটু খাবো। ফুটবল খেললাম বাবা, কয়েকশো বছর পরে হাঁপিয়ে গেছি গো, বাপরে বাপ। তো আপনারাও আসুন, এরকম এনজয় করুন, ছেলেবেলা ফিরে পাবেন, ছেলেবেলা ফিরে পাবেন। হারিয়ে যাচ্ছে আমাদের ছেলেবেলা। মানে ভিডিও চলছে তাই ভিডিওতে উঠে যাচ্ছে। সত্যি কথা বলতে কয়েক মুহূর্তের জন্য ব্লগ করতে এসেছি, এটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। হেভি এনজয় করলাম, হেভি এনজয়। চলে আসুন। মাছ এসে পড়লো আর বাছাবাছি শুরু হয়ে গেল, তাই তো? আমরা কিন্তু কটা মাছ খাবো, সব নিয়ে চলে গেলে হবে না। এই জিনিস আপনারা পাবেন না। চিংড়ি এগুলো বাছা হচ্ছে, দেখুন এই চিংড়ি, এদিকে লোটে বাছা হচ্ছে, বিভিন্ন রকম মাছ সব আলাদা আলাদা করা হচ্ছে। এই ওটা ভেতরে কি মাছ, ওইটা কি যে বেবে আসছে, সাপের মতন বেবে আসছে? হ্যাঁ, সাপ না কুচে, সাপ না কুচে, কুচে তাই বলো। সবাই চাল তাই বোমলা। বোমলা? এই দেখুন লোটে মাছের আর একটা নাম হচ্ছে বোমলা। নিয়ে জানতাম বাবার বোমলা। মৌসুমী আইল্যান্ডের এখানে যারা আছেন তারা বলছেন বোমলা। আপনারা শুনেছেন বোমলা বলে লোটে মাছকে? ভোলা মাছ, আর এই নিচে আছে চিংড়ি। চিংড়ির বড়া খাবো বলেছিলাম, আর এইটা হচ্ছে ভোলা মাছ। এটা মনোজের ফরমাস। কত পড়তে পারে আপনাদের ধারণা কলকাতা হলে কত? এখানে কোথায় কিনলাম জানেন? 100 টাকা। 500 চিংড়ি আর 250 ভোলা মাছ, 100 টাকা। চলুন। এই একটা টেন্ট রয়েছে এখানে, এখানে আপাতত আর একটা টেন্ট, মানে দুটো টেন্ট লাগিয়েছে, জাস্ট আমি ভিডিওটা করবো বলে। বাদবাকি একটু বর্ষাটা নেমে গেলেই এই টোটাল জায়গাতে পরপর সমস্ত টেন্ট হবে। ক্যাম্পে ঢোকার রাস্তা ওপাশে, ওইদিকেও টেন্ট থাকবে। টেন্টের মধ্যে আপনাদেরকে জুতো খুলে ঢুকতে হবে। এই হচ্ছে টেন্ট। টেন্টের মধ্যে দেখুন কি আছে। টেন্টের মধ্যে রয়েছে 3টে বালিশ, এর মধ্যে 2 থেকে 3 জন শুতে পারবে। আর এইটা হচ্ছে একটা এয়ার কুলার দেওয়া রয়েছে। এয়ার কুলারগুলো কাজ করে বাবু? এই হচ্ছে এয়ার কুলার। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই, আপনি শুলেন, এই ঘুম থেকে উঠলেন, এই সমুদ্র। আর যেটা হাইটটাও মোটামুটি খারাপ নেই, এখানে একটা আলো থাকে, তাই তো? এখানে একটা আলো থাকে। এখানে আরও যেহেতু বর্ষাকালে টেন্ট ওরা এখন তুলে দিয়েছে বলে প্লাগ পয়েন্টগুলো রাখিনি, এখানে আপনারা প্লাগ পয়েন্ট পাবেন, মানে গেজেট টেজেট সমস্ত কিছু চার্জ দিতে পারবেন। এয়ার কুলার আছে। আবার যদি সেরকম খুব বেশি ধরুন গরম লাগে, লোকজন যদি কম থাকে, তখন হয়তো ওরা ছোটো পাখাও দিয়ে দেয় অনেক সময়, গরম যদি লাগে। ঠিক আছে, শুধু টেন্টের মধ্যে কতগুলো রেস্ট্রিকশন আছে। টেন্টের মধ্যে স্মোক করা যাবে না, এটা স্বাভাবিক কথা, যা আপনার ভালো মতো বুঝতে পারছেন, যেহেতু টোটালটা একটা কাপড়ের ব্যাপার। টেন্টের মধ্যে স্মোক করা যাবে না, বাদবাকি টেন্ট কিন্তু খুব ভালো। এই যে আমাদের ক্যাম্প সেজে উঠেছে সন্ধে হতেই। এখন লাইটের সংখ্যা অনেক কম, বর্ষাকাল বলে যেহেতু এখন, তাই একটু লাইটের সংখ্যা কম। আরও প্রচুর লাইট লাগানো হয়েছে, সেগুলো জ্বালানোর কথা হচ্ছিল। আমি বললাম যে এখন জ্বালানোর দরকার নেই, বেকার। এই সমুদ্রের হাওয়া দিচ্ছে অসাধারণ, তার সঙ্গে এই যে পকোড়া, এটা মনে হচ্ছে মাছের পকোড়াই দিয়েছে। মাছের না ভেজ এটা? না, মাছের পকোড়া, মাছ লাগছে তো আমার। আচ্ছা, মাছের পকোড়া, মুড়ি, ফাটাফাটি, অসাধারণ লাগছে। সচিদা তো পকোড়া, মুড়ি পেলে আর সচিদার কিছু লাগবে না, মুড়ি আর দিকে বিস্কুট, এই দুটো পেলে সচিদা খুশি একদম। চা হবে, আর তার সঙ্গে চা হবে, নিশ্চয়ই হবে। শুভদীপ, হ্যাঁ কপাল মায়েরই তোর, আমি সেটাই দেখছি। হ্যাঁ, সন্ধেবেলা বাঙালির হাতে তেলে ভাজা পড়েছে, তেলে ভাজা আর মুড়ি, না কোনো কথা হবে না। আর চপটা কিন্তু দুর্দান্ত করেছে। এই হচ্ছে ভোলা মাছ ভাজা, যেটা ওই তখন আপনাদের দেখানো হলো, জাল দিয়েছিল সমুদ্রে, যে মাছ আমরা কিনলাম বা তীর্থঙ্গদা কিনে নিয়ে আসলো। এই ভোলা মাছ ভাজা নিয়ে এসছে, টাটকা ভোলা মাছ। জমে গেছে, হেভি খেতে। এই ঘন্টা 3-4 আগে মাছটা ধরেছে, আর এখন ভেজে দিল, ফাটাফাটি খেতে। ও একা খাবে কেন, আমি আছি পেছনে। পকোড়া দারুণ খেতে হয়েছিল, পকোড়া দারুণ খেতে হয়েছে। এই দেখুন, কথা বলতে থাকছি তো ওদিকে কিন্তু মাছ উড়ে যাচ্ছে, একটা পর একটা উড়ে যাচ্ছে মাছ। যাবে কি করার, ঠিক আছে, বলেছি না এসাদের ভাগ হয় না। নে তুই খা। তো যাই হোক, রাতের খাবারে আছে ভাত, আর যে ভাত খাবে না রুটি।
তার সঙ্গে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, শসা, লঙ্কা আছে আমি নিয়ে নিই, ডাল আর খাসির মাংস। এই হচ্ছে রাতের খাবার। আপনারা যদি মাটন খান এমনি প্যাকেজে থাকে চিকেন, আর যদি মাটন খেতে চান তাহলে চিকেনটা না নিয়ে প্যাকেজে 100 টাকা এক্সট্রা দিলে আপনারা মাটনটা পেয়ে যাবেন। ঠিক আছে, দুর্দান্ত একটা সকাল, বা বলতে পারেন দুর্দান্ত একটা ভোর। 5টা 5-6 বাজে, আকাশ একটু মেঘলা আছে, জানি না আদৌ সানরাইজ দেখতে পাবো কিনা বা আপনাদের দেখাতে পারবো কিনা, কিন্তু একটা অপূর্ব সুন্দর সকাল। সানরাইজ দেখার আশায় তীর্থঙ্করদা হাজির। এই ছেলেকে ডেকে তুলেছি, ঘুম থেকে উঠে চলে এসছে সানরাইজ দেখবে বলে, এখনও বসে বসে ঢুলছে এখানে। এই সকালবেলা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, জানি না মানে আপনারা মানে কেমন ভিডিও পছন্দ করেন বা করছেন। মানে দেখুন, ব্লগিং মানে তো শুধু এরকম না যে গেলাম আসলাম, রাস্তাঘাট দেখালাম, ট্রেন জার্নি দেখালাম, গাড়ি জার্নি দেখালাম, হোটেলের ঘর দেখালাম, খাওয়া দাওয়া দেখালাম, দাম বললাম, চলে এলাম। আমরা চাই একটু গল্প করতে আপনাদের সঙ্গে, আমরা চাই যেখানে যাব তাদের সঙ্গে একটু গল্প করতে। আমরা চাই আপনারাও একটু এই গ্রাম বা বিভিন্ন জায়গার যারা আসেন, যারা আসতে পারেন না, অনেক মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা মাসের পর মাস, বছরের পর বছর ঘরবন্দি হয়ে শুধু এই টিভির চ্যানেলের দিকে আর মোবাইলের এই ছোট্ট স্ক্রিনটার দিকে তাকিয়ে সারাটা বছর কাটিয়ে ফেলেন। এরকম টুকরো টুকরো গল্প মনে হয় সকলেরই ভালো লাগে। হাঁটতে শিখেছি হ্যাঁ, যখন থেকে আমার জ্ঞান পেয়েছি, তখন থেকে নদীর ব্যবসা। তখন থেকে আমরা নিজস্ব ব্যবসা করতে পারিনি, হ্যাঁ খুব অভাব তো। হ্যাঁ। সারাদিন ভিক্ষা করে আনলে সন্ধ্যাবেলা খাওয়া হতো। তা কি মানে মানে তখন তখন ওই বসিরহাটের লোকগুলো আসতো, আচ্ছা ওরা মাছ ধরতে আসতো, আচ্ছা ওদের কাছ থেকে মাছ শাক নিয়ে ওই শুকো টুকো করে জীবিকা নির্ভর হতো। আর ওদের কাছ থেকে মাছ নিয়ে এসে হলো আমরা কাঁচা মাছ বিক্রিও করতাম, শুকো মাছ করতাম। মুড়ি আর তরকারি খাচ্ছি আমার ফেভারিট খাবার। এটা খেলে আমি অনেকক্ষণ জুসতে পারবো, মানে আমার লাঞ্চ না করলেও চলবে। লুচি তরকারি, লুচি আলুর দম বা লুচি তরকারি, ডিম সিদ্ধ, সচিদা, শুভদীপ ও খাচ্ছে। দেবাশিস, ল্যান্ড ওনার, তুমি তোমার ক্যাম্পের নাম আর কি এত কিছু হলো, এবার খরচাপাতিটা বলে দাও। আচ্ছা, নমস্কার, আমার নাম দেবাশিস পাত্র, আর আমার এই ক্যাম্পটাই আমার সুত্রা বিচ ক্যাম্প আমারই। আমাদের হচ্ছে পার পার্সন খাওয়া থাকা দিয়ে সব কিছু ইনক্লুড, স্যার যেটা দেখিয়েছি ওটা তো সেমই থাকছে। এবার ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে দুপুরের খাওয়া, ইভিনিং স্ন্যাক্স, রাতের খাওয়া, মর্নিংয়ের ব্রেকফাস্ট, সেটা আমরা প্রোভাইড করছি। ঠিক আছে, এবার ওটা হচ্ছে এসিতে রুম নিলে আমরা 1500 টাকা পার পার্সন নিচ্ছি, আর নন এসি হলে 1300 টাকা, টেন্ট হলে 1000 টাকা পার পার্সন, খাওয়া দাওয়া ইনক্লুডিং। একদম সি ফেসিং, এত দেখিয়েছে, একদম চেন খুলেই সমুদ্র দেখতে। আর বা ইয়ে বনফায়ার বারবিকিউ বনফায়ার হচ্ছে 450 টাকা পার কেজি। কালকে তো হলো না, বর্ষার জন্য তো হলো না স্যার। আর আমাদেরকেও চিকেন খায় না বলে হলো না। আর হচ্ছে যদি সামুদ্রিক কোনো মাছ টাছ খেতে চায় তোমাকে আগে থেকে বললে সব অ্যারেঞ্জ করে দেবো, প্লাস সামনে তো নদী, ওখানে তো মাছ ফাছ ধরছে, ওখান থেকে নিয়ে এসে আমাদের রেডি করে। তোমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দর্শক তাহলে ফোন করে নেবে। আর আমার চ্যানেল দেখে আমার সাবস্ক্রাইবার যদি তোমার এখানে কেউ আসে, সে কিছু কি অবশ্যই ছাড়পত্র? অবশ্যই হবে, অবশ্যই, কোনো সমস্যা নেই, একদম অবশ্যই ডিসকাউন্ট হবে। আর আমাদের সামনে সি বিচটা মৌসুমী কোথাও এরকম সি বিচ আমি দেখিয়ে দিচ্ছি, সেটা একদম দেখিয়ে সি দিচ্ছি। বিচটা কোথাও নেই। আমি আপনাদেরকে বললাম দেবাশিসের তরফ থেকে যে আপনারা আসুন আমার চ্যানেলের, কিন্তু যে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনটা কিন্তু দেখাতে হবে ওকে, স্ক্রিনশট করে পাঠাতে হবে, নাহলে তো বুঝতে পারবে না। করলে ও নিশ্চয়ই ওর তরফ থেকে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবে। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।